গণভোটে জনগণকে ভোটদানে উৎসাহিত করতে সরকার প্রচারণা চালাতে সেই নিয়ে বিতর্ক। কিন্তু সরকারের উপদেষ্টারা যখন গণভোটে হ্যাঁ এর জন্য ভোটদানে বক্তব্য দেওয়া শুরু করেছে, তখনই দেখা দিয়েছে বড় প্রশ্ন উঠেছে নৈতিক, নিরপেক্ষ, ন্যায্য ও প্রভাবমুক্ত নির্বাচন পরিচালনা। আমাদের প্রশ্ন, সরকার কি গণভোটে নির্দিষ্ট কোনো পক্ষে প্রচারণা চালাতে পারে? এই নিয়ে নেট দুনিয়ায় আমরা বিতর্ক দেখতে পাচ্ছি। যেমন সাংবাদিক তাসলিম খলিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশ্ন ছুড়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার কি গণভোটে নির্দিষ্ট একটা অপশনের পক্ষে প্রচারণা চালাতে পারে? তার প্রশ্নের জবাবে সেখানেই মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ রেদওয়ানুল হক। বলেছেন বিগ নো, অর্থাৎ জোরালো না উচ্চারণ করেছেন। এই নায়ের পিছনে যুক্তি হলো, সরকার যখন রেফারির ভূমিকা ছেড়ে নিজে খেলোয়াড় হয়ে যান, তখন সেই খেলার নিরপেক্ষতা, ন্যায্যতা বজায় থাকে না। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকালে তত্ত্বাবধায়কের ভূমিকায় থাকার কথা, সেখানে জরুরি নিরপেক্ষতা। যখন সরকার রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ব্যবহার করে বিটিভি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেবল হ্যাঁ ভোটের বিজ্ঞাপন দেয়, তখন না পক্ষ বা যারা ভিন্ন মত পোষণ করছেন তারা বৈষম্যের শিকার হন। এটি গণতান্ত্রিক প্রতিযোগিতায় লেভেল প্লেইং ফিল্ড প্রশ্নবিদ্ধ করে। বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য হ্যাঁ না গণভোটকে কেন্দ্র করে রাষ্ট্রীয় অঙ্গনে এক ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে। বিতর্কের মূল কেন্দ্রবিন্দু হলো, একটি অন্তর্বর্তীকালীন সরকার কি কোনো নির্দিষ্ট পক্ষ অবলম্বন করে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে প্রচারণা চালাতে পারে কিনা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে গণভোটে হ্যাঁ অংশের পক্ষে প্রচারণা চালানোকে একটি নৈতিক দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই সরকার কোনো সাধারণ তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং এটি একটি সংস্কারের সরকার। তিনি স্পষ্টভাবে বলেছেন, সরকার এখানে হ্যাঁ ভোটের জন্য বলবে, জনগণকে বলবে। তার যুক্তি হলো, অপশাসন, স্বৈরাচারকে রুখতে হলে এই সংস্কারগুলোর বিকল্প নেই, আর তাই সরকার জনগণকে হ্যাঁ বলতে উদ্বুদ্ধ করছে। তিনি বলেছেন, সরকার নিজেই হ্যাঁ ভোটের জন্য প্রচারণা চালাবে। সরকার এই বিষয়ে টপ লিগ্যাল এক্সপার্টদের কাছ থেকে মতামত নিয়েছে। তারা লিখিতভাবে সরকারকে জানিয়েছে যে সরকার চাইলে প্রচারণা চালাতে পারে, এই বিষয়ে কোনো আইনগত বাধা নেই। অন্যদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, তিনি সংস্কার প্রস্তাবগুলোকে একটি প্রোডাক্ট হিসেবে দেখে বলেছেন, বিভিন্ন সংস্কার কমিশন গঠন, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন, এসব কাজই তো দেশ ও জনগণের পক্ষে এই সরকার করছে। এগুলোকে আমরা যদি একটি প্রোডাক্ট হিসেবে ধরি, তাহলে দেশ ও জনগণের জন্য সরকারের তৈরি করা একটি প্রোডাক্ট। এখন কারো কি নিজের তৈরি করা একটি প্রোডাক্টের পক্ষে হ্যাঁ বলতে বাধা থাকবে? আর উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান একে দেখছেন ভয়কে জয় করার মতো একটি প্রক্রিয়া হিসেবে। তার মতে, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া, তার পক্ষে প্রচারণা চালানো জরুরি। বাংলাদেশের ইতিহাসে গণভোটের উদাহরণ খুব একটা সুখকর নয়। আমরা অতীতের দিকে তাকালে দেখতে পাই 1977 ও 1985 সালের গণভোট। জেনারেল জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদের আমলে যে গণভোট হয়েছিল, সেখানে রাষ্ট্রযন্ত্রকে একতরফাভাবে হ্যাঁ ভোটের পক্ষে ব্যবহার করা হয়েছিল। সেই গণভোটগুলো আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হয়েছিল, কারণ না প্রচারণার কোনো জায়গা ছিল না। তবে 1991 সালের গণভোট একটি অনন্য নজির হয়ে আছে। লেখক ও গবেষক আরিফ রেজা মাহমুদের দেয়া তথ্য মতে 1991 সালে যখন রাষ্ট্রপতি শাসিত বনাম সংসদীয় পদ্ধতির সরকার নিয়ে গণভোট হয়েছিল, তখন তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ ছিল। রেডিওতে উভয় পক্ষের রাজনৈতিক দলগুলোকে তাদের যুক্তি তুলে ধরার সমান সুযোগ দেওয়া হয়েছিল। সরকার কেবল ভোটারদের ভোট কেন্দ্রে আসতে উৎসাহিত করেছিল এবং ভোট দেওয়ার পদ্ধতি বুঝিয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশে গণভোটের সময় সরকারের ভূমিকা কেমন থাকে, তার জন্য সবচাইতে গ্রহণযোগ্য দলিল হলো ইউরোপীয় ইউনিয়নের ভ্যানিস কমিশন। ভ্যানিস কমিশনের কোড অফ গুড প্র্যাকটিস অন রেফারেন্ডামের নির্দেশিকা অনুযায়ী 3.1 অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে, প্রশাসনিক কর্তৃপক্ষকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। সরকার তথ্য সরবরাহ করতে পারে, যেমন সংস্কারের বিষয়বস্তু কি, কিন্তু একটি নির্দিষ্ট বিকল্পের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রচারণা চালাতে পারে না।
আমরা যদি যুক্তরাজ্য আর আয়ারল্যান্ডের দিকে তাকাই, ব্রেক্সিট গণভোটের সময় ব্রিটিশ সরকার ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে একটি পুস্তিকা প্রতিটি ঘরে পাঠিয়েছিল, কিন্তু এটি নিয়ে ব্যাপক সমালোচনা হওয়ায় পরবর্তীতে আইন করা হয় ভোটের নির্দিষ্ট দিন আগে থেকে সরকার কোনো অর্থ বা সম্পদ প্রচারণার ব্যয় করতে পারবে না। চিলি ও কলম্বিয়ার দিকে তাকাই, আধুনিক গণতন্ত্রে গণভোটের সময় সরকার কেবল তথ্য প্রচার বা ইনফরমেশন ক্যাম্পেইন করতে পারে, কিন্তু আগ্রহ তৈরি বা অ্যাডভোকেসি ক্যাম্পেইন করার ক্ষেত্রে বিরোধী পক্ষকেও সমান সময় ও সুযোগ দিতে হবে। বাংলাদেশ সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অবস্থান কিছুটা বিশেষায়িত। 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে এই সরকার ডক্ট্রিন অফ নেসেসিটি বা বিপ্লবী ম্যান্ডেটের উপর দাঁড়িয়ে আছে এবং জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গোটা রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের আশাবাদ তৈরি হয়েছিল এবং সরকার যে সংস্কার করেছে, জুলাই ঘোষণা প্রণয়ন করা হয়েছে, ফলে সেই সনদ ও কর্মসূচিগুলো বাস্তবায়ন করা জরুরি। সরকার সেখানে দায়বোধ করছে, কিন্তু গণভোটে কোনো একটা পক্ষ অবস্থান নেওয়াটা শেষ পর্যন্ত কতটা প্রভাবমুক্ত রাখবে? কারণ সংবিধানের 39 অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিকের চিন্তার ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। যদি রাষ্ট্র কেবল একটি পক্ষকে প্রচারণা করার সুযোগ দেয় এবং অন্য পক্ষকে নিরুৎসাহিত করে, তবে তাদের বক্তব্য প্রচার করতে না দেয়া তা সংবিধানের মূল চেতনার পরিপন্থী। মনির হায়দার যে প্রোডাক্টের যুক্তি দিয়েছেন তা বাণিজ্যিক ক্ষেত্রে সত্য হলেও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিতর্ক তৈরি করে, কারণ রাষ্ট্র কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয় এবং জনগণ কেবল ক্রেতা নয়, তারা অংশীদার। রাষ্ট্রীয় তহবিল সব নাগরিকের, তাই সেই তহবিল দিয়ে কেবল এক পক্ষের প্রচারণা চালানো আইনিভাবে চ্যালেঞ্জযোগ্য হতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, গণভোট নিয়ে প্রচারণার দায়িত্ব রাজনৈতিক দল বা সরকারের নয়, বরং জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত। তার এই অবস্থান ইঙ্গিত দেয় যে বড় রাজনৈতিক দলগুলো সরকারের এই একতরফা প্রচারণাকে খুব একটা সহজভাবে নিচ্ছে না। যখন সরকার নিজেই প্রচারক হয়ে যায়, তখন ভোটের ফলাফলের উপর জনগণের আস্থার সংকট তৈরি হতে পারে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি 1991-এর মডেল অনুসরণ না করে 1977 বা 1985-র মতো একতরফা প্রচারণা চালায়, তবে তা নৈতিকভাবে প্রশ্নের মুখে। এমনটাই মনে করছেন সংবিধান বিশেষজ্ঞ এবং রাষ্ট্রবিজ্ঞানীদের মতে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রচারণা চালানো উচিত ছিল এইভাবে। তারা নিরপেক্ষ তথ্য প্রদান করবে, সংস্কার প্রস্তাবগুলো কী কী তা জনগণের কাছে সহজ ভাষায় তুলে ধরবে। তারা বিতর্কের আয়োজন করবে, হ্যাঁ এবং না উভয় পক্ষের বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে বিতর্কের সুযোগ করে দেবে। অ্যাডভোকেসি বনাম ইনফরমেশন। সরকার বলতে পারত, এই সংস্কারগুলো করা হয়েছে, এর সুবিধা এই হতে পারে, এখন আপনারা বিচার করুন। কিন্তু হ্যাঁ ভোট দিন এই নির্দেশনামূলক প্রচারণা গণতান্ত্রিক রীতিনীতির বাইরে। তার উদ্দেশ্য মহৎ হলেও পদ্ধতিগতভাবে তা বিতর্কের ঊর্ধ্বে নয় বলে বিশ্লেষকরা মনে করছে। প্রেস সচিব শফিকুল আলম বা মনির হায়দারের প্রোডাক্ট ও ম্যান্ডেটের যুক্তি রাজনৈতিকভাবে শক্তিশালী মনে হলেও সাংবিধানিক ও আন্তর্জাতিক মানদণ্ডে কেমন সে প্রশ্ন থেকেই যায়। একটি অন্তর্বর্তীকালীন সরকারের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় তার নিরপেক্ষতা। যখন সরকার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে একটি নির্দিষ্ট জনমত তৈরির চেষ্টা করে, তখন তা জনগণের স্বাধীনভাবে মত দেওয়ার অধিকারকে সংকুচিত করে। সরকার অবশ্যই গণভোট নিয়ে প্রচারণায় জনগণকে উৎসাহ দেওয়ার কাজটি করবে, কিন্তু 12ই ফেব্রুয়ারির ভোটের গ্রহণযোগ্যতা বিশ্ব দরবারে রাখতে হলে সরকারকে প্রচারণার ক্ষেত্রে আরও নিরপেক্ষ অবস্থান নিতে হবে এবং না পক্ষের বক্তব্যকেও সমান মর্যাদা দিতে হবে। অন্যথায় বিতর্ক থেকেই যাবে বলে রাজনৈতিক বিশ্লেষক এবং সংবিধান বিশেষজ্ঞরা মনে করছেন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টে।